হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আইসিটির হচ্ছে যে আমাদের সিকিউ গুলো আছে, আমরা ওগুলোর সলভ হচ্ছে পার্ট বাই পার্ট দেখব। তো দেখো, এখানে প্রথম যে আমাদের সিকিউটা ছিল, এখানে আমাদের এটা ফার্স্টে বলছে অগমেন্টেড রিয়েলিটি কি, মানে আমি সিকিউটা অ্যানালাইসিস করে বলি, এখানে আমাদের কর ক্ষতে আসছে অগমেন্টেড রিয়েলিটি আর ফিশিং এর মতো বেসিক প্রশ্ন। আর গতে বলছে কি যে উদ্দীপকের ত্রুটি পরিবর্তনের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। মানে গতে তোমার হচ্ছে মূলত ক্যান্সার কোষের ডিএনএ পরিবর্তন এর কথাই মানে বোঝানো হয়েছে। আর এইটা কিসের ভিতর পড়ে? এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভিতর পড়ে। আর ঘতে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ডেটা বিশ্লেষণ করলে রোগ নির্ণয়ের প্রযুক্তির যে কথা বলা হয়, তাহলে সেটা কি? সেটা কিন্তু একটা বায়ো ইনফরমেটিক্স। তো এখানে দেখো, এখানে এই যে অগমেন্টেড রিয়েলিটির যে সংজ্ঞাটা, এখানে বলছে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের উপাদানগুলোকে একীভূত করে যে নতুন পরিবেশ তৈরি করা হয় তাকে অগমেন্টেড রিয়েলিটি বা এআর বলে। এর মাধ্যমে পরিবেশে কম্পিউটারে তৈরি করা ত্রিমাত্রিক বস্তু বা তথ্য স্থাপন করা যায়। ক্ষতে বলছে ফিশিং একটি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, ব্যাখ্যা করো। তো এইটা হচ্ছে এটার ক্ষয়ের সলভ। ফিশিং একটা হচ্ছে কি সাইবার অপরাধ, এটা আমরা জানি সবাই। হ্যাকাররা হচ্ছে বিভিন্ন স্প্যামিং করার জন্য ভুয়া ইমেল, মেসেজ বা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ব্যবহারকারীদের ধোঁকা দেয়। তারপর হচ্ছে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য হচ্ছে ওরা নিয়ে যায়, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড, এগুলো হচ্ছে চুরি করে। তারপরে এটি সম্পূর্ণভাবে অনেক গোপনীয়তা লঙ্ঘন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য করা হয় বলে এটা একটা কি নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড। এবার গ নাম্বারে দেখো, এখানে সলভ দেওয়া আছে। গ নাম্বারে বলছে উদ্দীপকের ত্রুটি পরিবর্তনের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো আমরা আগেই বলছি যে এটা ক্যান্সার, এটা একটা ক্যান্সার সৃষ্টিকারী ত্রুটিপূর্ণ কোষের ডিএনএ পরিবর্তনের চেষ্টা করা হয়। তাই সেটা কি? সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভিতর পড়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু দেখো। আমরা নেক্সট পেজে যাই। ঘতে আমি আগেই বলেছি যে ডিএনএ পরিবর্তনের যদি চেষ্টা করা হয় তাহলে সেটা কোনটার ভিতর পড়ে? তাহলে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভিতর পড়ে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে জীবের জিনোমে নতুন জিন যুক্ত করা বা ত্রুটিপূর্ণ জিন বাদ দিয়ে জীবের বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা প্রযুক্তি। তো এইগুলো একটু পড়ে নিও, এটা হচ্ছে গ। আর ঘতে বলছে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? তো বায়ো ইনফরমেটিক্স এর মেইন কিওয়ার্ডটা যদি তুমি মেনশন করে দাও তাইলে আশা করি ফুল মার্কস পাবে। তারপরে এখানে বায়ো ইনফরমেটিক্স এর গুরুত্ব বিশ্লেষণ করা আছে, যে এটা হচ্ছে পার্সোনালাইজড মেডিসিন প্রদান করা সম্ভব হয়। নেক্সট পেজে যাই। দেখো আমাদের 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারে আমার গতে হচ্ছে জরুর ডেটা পাঠানোর জন্য যে ক্যাবেলের কথা বলা হচ্ছে সেটি হলো ফাইবার অপটিক কেবল, যা কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কাজ করে। আর ঘতে হচ্ছে ডেটা সেন্টারের মানে নিরাপত্তার জন্য যে কম্পিউটারগুলোকে সরাসরি যুক্ত করা হয়, এটা একটা টপোলজির ভিতর অন্তর্ভুক্ত হয়। তো ওইটাই তোমার এই রিলেটেড হচ্ছে এই সিকিউটা ছিল। তো ব্যান্ডউইথ কি? এক স্থান থেকে অন্য স্থানে কম্পিউটারের ডেটা স্থানান্তরের হার, এটা হচ্ছে ব্যান্ডউইথের সংজ্ঞা, এটা দেখো। আর ঘতে বলতেছি স্বল্প দূরত্বে বিনা খরচে তারবিহীন যোগাযোগ সম্ভব, এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা তো জানি যে ব্লুটুথ, তারপর হচ্ছে ইনফ্রারেড প্রযুক্তি, এগুলোর মাধ্যমে সম্ভব। ব্লুটুথ মানে হচ্ছে প্যান, প্যান মানে হচ্ছে প্রোটোকল যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, এবং এটা হচ্ছে 10 থেকে 100 মিটার ভিতর থাকে। গত বছর উদ্দীপকের ব্যবহৃত ক্যাবিনেট গঠন ও কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। ঘতে আমার যেটা বলছে যে নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্তে যৌক্তিকতা কতটুকু, টপোলজির সাথে তা বিশ্লেষণ করো। তো নেক্সটে দেখো, এখানে আমি মেনশন করে দিয়েছি যে এটা একটা কি, এটা হচ্ছে একটা ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হইলে তাইলে এখানে এর গঠনগুলো দিবা, যে কোর এটা হচ্ছে কাচের অংশ, ক্লাডিং মানে হচ্ছে বাইরের আবরণ, জ্যাকেট মানে হচ্ছে সবচেয়ে বাইরের, যেটা হচ্ছে রক্ষা করে। কার্যপদ্ধতি এখানে দিতে হবে। তারপর হচ্ছে ঘতেই বলছে যে ডেটা সেন্টারের নিরাপত্তায় কর্তৃপক্ষের সিদ্ধান্তের যৌক্তিকতা টপোলজির ধরন বিশ্লেষণ পূর্বক ব্যাখ্যা করো। তো এইটা একটা হচ্ছে স্টার টপোলজি হবে মূলত। স্টার টপোলজিতে যুক্ত ছিল। স্টার টপোলজি মানে এটা সুইচের মাধ্যমে থাকবে। পরবর্তীতে কর্তৃপক্ষ আবার কি করছে, পরস্পরের সাথে সরাসরি যুক্ত করার সিদ্ধান্ত নেয়। তাইলে পরস্পরের সাথে যদি সরাসরি যুক্ত করে তখন সেটা কিন্তু মেশ টপোলজি হয়ে যায়। তো আমরা যে আজকে এমসিকিউতে দেখছিলাম না, আমাদের যে ফার্স্ট একটা মেশ টপোলজির কিন্তু একটা এমসিকিউ ছিল, ওইটাকে আমরা হচ্ছে কেন্দ্রীয় বা হাফ সুইচ যুক্ত করার মাধ্যমে সেটাকে আমরা স্টার টপোলজিতে কিন্তু কনভার্ট করছিলাম। সেটাকে আমরা কিন্তু স্টার টপোলজিতে কনভার্ট করছিলাম, এটা কিন্তু আজকে এমসিকিউতে আসছিল। তারপর হচ্ছে সিদ্ধান্তের যৌক্তিকতা একটু ব্যাখ্যা দিতে হয়, ব্যাখ্যা হলে দেখো এখানে দেওয়া আছে।
এবার আমরা 3 নাম্বার সিকিউতে যাই। 3 নাম্বারে হচ্ছে ফার্স্টে বলছে ইউনিকাস্ট মোড কি। ইউনিকাস্ট মানে হচ্ছে তোমার প্রেরক, মানে সেন্ডার থেকে শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রাপক রিসিভার ডেটা গ্রহণ করতে পারে, তাই হচ্ছে ইউনিকাস্ট। যেমন মোবাইল ফোনে যে আমরা কথা বলি, এটা কি একটা ইউনিকাস্টের উদাহরণ। তারপর বলছে প্রাপক হিসেবে মডেমের কাজ ব্যাখ্যা করো। তো মডেম আমরা জানি মডুলেশন এবং ডিমোডুলেশন হিসেবে কাজ করে। প্রাপক প্রান্তে মডেম ডিমোলেশনের কাজ করে, আর অর্থাৎ মাধ্যম থেকে আসা অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে পাঠায়। তাইলে এইটা যাতে কম্পিউটার বুঝতে পারে, এইটা হিসেবে কাজ করে মডেম। মডেম এইটা আশা করি পারার কথা, তোমরা পারবা। গতে আমাদের বলছে উদ্দীপকের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কি এবং উদ্দীপকের বিস্তৃত নেটওয়ার্কের স্থাপনের আবশ্যিকতা নেটওয়ার্কের ধর্ম উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। তো দেখো আমরা পরের পেজে যাই। এখানে আমি সব সাজিয়ে রাখছি যে উদ্দীপকের নির্দিষ্ট সময় অন্তরে নিরবিচ্ছিন্ন ডেটা প্রেরণের কথা বলা হয়েছে। এটি হলো একটা কি আইসোক্রোনাস বা সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। তবে লাইভ ক্লাসের ক্ষেত্রে অবশ্যই এখানে মেনশন করতে হবে, তবে লাইভ ক্লাসের ক্ষেত্রে সাধারণত কোনটা বেশি উল্লেখযোগ্য, আইসোক্রোনাস বেশি উল্লেখযোগ্য। এইটারে তুমি যদি এই কি পয়েন্টগুলো মানে দিতে পারো, তাইলে টিচাররা হলে ফুল মার্ক দিয়ে দিবে। তারপরে এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু পড়ো। হতে বলছে বিস্তৃত নেটওয়ার্কের আবশ্যকতা, নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। ল্যান মানে কি? ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু এখন ঢাকার বিভিন্ন স্থানে শাখা অফিস খোলার সময় যে বিস্তৃত নেটওয়ার্কগুলো স্থাপন করা হয় সেটি হচ্ছে ম্যান। ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপরে আমরা যাই 4 নাম্বার কোশ্চেনটা। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? এটা আমরা সবাই জানি যে এটা নাম্বার সিস্টেম। ক্ষতে আমার কোশ্চেন করছিল যে ASCII কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। তো ASCII কোড মানে হচ্ছে 7 বা 8 বিটের একটা কোড, যার মাধ্যমে 128 বা 256টি তীরচিহ্ন প্রকাশ করা যায়। এই যে 2 টু দি পাওয়ার 16, এটা অবশ্যই তোমাদের মেনশন করতে হবে, যেটা 16 বিটের কোড। দূর করেছে। গ বলছে উদ্দীপকে বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টাল পদ্ধতি প্রকাশ করতে বলছে এবং ঘতে বলছে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা। আমরা যাই, এখানে আমাদের যেটা দেওয়া আছে এটাকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। বেসিক নিয়মটা এখানে দেওয়া আছে, একটু রিভিশন দিও। আর এখানে অল্টারনেটিভ একটা মেথডও দেওয়া আছে, আমি এখানে মেনশন করে দিছি। অল্টারনেটিভ একটা মেথডও দেওয়া আছে, এইটা একটু দেখো। পরেরটায় যাই আমরা। ঘতে ঘতে হচ্ছে যে প্রাপ্ত মোট নম্বর, এটা বাইনারিতে দেওয়া আছে। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের নম্বর দেওয়া আছে হেক্সাডেসিমালে। তো আমাদের 2 এর যে পরিপূরক আছে না, যে 2 এর কমপ্লিমেন্ট, ওইটা ইউজ করে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্যারির হিসাব নিকাশ করতে হবে। এখানে এখানে যেগুলো আছে এগুলো দেখো। এই যে 88 নির্ণয় করা সম্ভব হয়েছে, এটাই ফাইনাল অ্যান্সার। একটু ইরেজ করার দরকার আছে। তোমরা পরেরটায় যাই। এটা হচ্ছে কত নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারের ফাংশন কিন্তু এইটা দেওয়া আছে, বসে কাউন্টার কি? কাউন্টার হচ্ছে এমন একটি সিকোয়েন্সিয়াল ডিজিটাল সার্কিট যা ইনপুট হিসেবে দেওয়া ক্লক পালস গণনা করতে পারে। তারপর খতে বসে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করে। এটা কমন একটা প্রশ্ন, এটা সবাই পারার কথা। যেমন একটু দেখাই, ন্যান্ড গেটের সমীকরণ হচ্ছে y = a + b। তারপর ন্যান্ড গেটের সাহায্যে তুমি এটা লিখতে পারো। তারপর ননকে ন্যান্ড কিভাবে করে, তাই হচ্ছে অর গেট পাওয়া যায়। হতে হচ্ছে বলছে লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করে f=1, মানে এই যে ফাংশনটা দেওয়া আছে এটা থেকে আমাদের f=1 প্রমাণ করতে হবে। তারপর উদ্দীপকের সত্যক সারণী দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়, বিশ্লেষণপূর্বক মতামত দাও। নেক্সট পেজে দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি অলরেডি যে এই যে ফাংশনটা আমার যেটা দেওয়া ছিল, এটা কিন্তু উদ্দীপকের যে ফাংশনটা সরলীকরণের যে ফরম্যাট, এটাকে আমরা ডি মর্গানের সূত্রে হচ্ছে নিব।
তারপর বেসিক ক্যালকুলেশন করতে হবে এইটা থেকে করে। তারপর এখানে যেগুলো আছে এগুলো একটু দেখো, এখানে দেওয়া আছে অলরেডি সবগুলো। ফাইনাল নেক্সট পেজে হচ্ছে বাকি ক্যালকুলেশনগুলো দেওয়ার পর ডি মর্গান অ্যাপ্লাই করার পর ফাইনালি আমার এফ ইকুয়াল টু 1 প্রুফ হয়। ঘ নাম্বারটা দেখো, যে উদ্দীপকের সত্য সারণী দ্বারা লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয় বিশ্লেষণ করো। তো টেবিল 1 আমরা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি এক্স অর গেটের বৈশিষ্ট্য, এবং টেবিল 2 তে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এন্ড গেটের বৈশিষ্ট্য। তারপর আমাদের হাফ অ্যাডার বিশ্লেষণ করতে হবে। তারপর ক্যারির বিষয় আছে, এগুলো একটু দেখো, এখানে সলভ দিয়ে দিছি। 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারে হচ্ছে জনাব রহিম, অনেক কিছু আছে, তো আমি যেহেতু সলভ দিয়ে দিয়েছি তুমি একটু পড়ো। হাইপার টেক্সট মানে হচ্ছে এক ধরনের টেক্সট যেখানে অন্য টেক্সট বা ছবি বা ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করা হয়, এর মাধ্যমে ক্লিক করে এক পেজ থেকে আমরা অন্য পেজে যেতে পারি। তারপর ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যাকার দ্বিমুখী যোগাযোগ ব্যাখ্যা করো। ডাইনামিক মানে কি? এটা হচ্ছে দ্বিমুখী, দ্বিমুখী মানে হচ্ছে টু ওয়ে। যেমন ফেসবুক, ই কমার্স, আমরা একজনের মেসেজ দিলে আর একজন হচ্ছে যে রিপ্লাই দেয়, মানে এটা হচ্ছে দ্বিমুখী অনেকটা, তো এটাই ডাইনামিক অনেকটা। এটার উদাহরণ ভিতর ফেসবুক পড়ে। গতে আমাদের ই ছিল এইচটিএমএল কোড লিখতে বলছিল, তো এইচটিএমএল কোডটা একটু দেখো, এখানে আমি দিয়ে দিছি এইচএসএ 26 টিএস, সিরিয়াল ওয়াইজ দেখাইতে হবে। ঘ নাম্বারটা দেখো, যে হ্যাঁ জনাব রহিমের তৈরি করা ওয়েবসাইটটি সর্বসাধারণের ব্যবহার উপযোগী, অবশ্যই সম্ভব, এটাকে দিয়ে দেবা। তারপর ওয়েব পলিশিং, ওয়েব হোস্ট, এফটিপি, এসইও, এই ব্যাখ্যাগুলো আছে এখানে। 7 নাম্বারটা দেখো, 7 নাম্বার বলছে ফরম্যাট স্পেয়ার কি? সি প্রোগ্রামিং ইনপুট বা আউটপুটে ফাংশনে ব্যবহৃত ভ্যারিয়েবলের ডেটা টাইপ নির্ধারণ করার জন্য যে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। সেটা ইন্টিজারের জন্য %d আর ফ্লোটের জন্য হচ্ছে %f। অবশ্যই যে সি প্রোগ্রামে ফাংশনের ব্যবহার গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করে, এটা সবাই জানি যে সি প্রোগ্রামে সমস্যাকে আমরা ছোট করে ভাগ ভাগ করে সমাধান করার জন্য ফাংশন ব্যবহার করে, এতে কোডের পূর্ণ ব্যবহারযোগ্যতা বাড়ে, অর্থাৎ একবার ফাংশন লিখে বারবার ব্যবহার করা যায়। তাছাড়া ফাংশন ব্যবহার করলে প্রোগ্রাম ডিবাগ বা ভুল সংশোধন করা সহজ হয়। ডিবাগ মানে কি? ডিবাগ মানে হচ্ছে আমরা যে কোডগুলো করি ওখান থেকে ভুলটা যে আমরা সংশোধন করি তখন কি আমাদের মেমোরি সাশ্রয় হয়। তো এই জন্যই কিন্তু সি প্রোগ্রামের গুরুত্ব আসলে অনেক অপরিসীম। তারপরে এরোতে ব্যতিক্রমী সংখ্যাটি আছে কিনা তা পরীক্ষার করে ফলাফল দেখাও। সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। এখানে প্রোগ্রামটা দেওয়া আছে, এই কোডগুলো একটু দেখে, এখানে একটা সামান্তরিক হবে, তুমি কিন্তু বাংলায় লিখবে না অবশ্যই, এখানে সামান্তরিকের যে ফরম্যাট ওভাবে হবে, রম্বস রম্বস আঁকতে হবে, আয়তক্ষেত্র, এটা হচ্ছে কোড করা পসিবল হয় না তো পিসিতে, তো এই জন্য বাংলায় লেখা আছে আয়তক্ষেত্র তুমি এভাবে দেখাবা, এখানে যেটা দেখানো দরকার দেখাবা। তার ফ্লোচার্টটি পরীক্ষার খাতায় প্রচলিত ডায়াগ্রাম, ওভাল, প্যারাগ্রাম, রেক্ট্যাঙ্গল, ডায়মন্ড ব্যবহার করে আঁকতে হবে, এখানে দিয়ে দিলাম। ঘ নাম্বারটা হচ্ছে দেখো, এখানে কোডটা দেওয়া আছে ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন ফাংশন, এখানে 5টা ইনপুট হবে অ্যারে আই। তারপর এখান থেকে কিন্তু হচ্ছে আমার এটা রিমুভ দাও, মানে এখান থেকে হচ্ছে তোমার এখানে এই ফলাফল প্রদর্শন শুরু, এটা হচ্ছে নেক্সট। ওয়েট, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে নেক্সট পার্ট, এখান থেকে হচ্ছে এটা শুরু হবে, রিটার্ন 0 করলে এটা ফাইনাল। 8 নাম্বারটা দেখো, বসে কম্পোজিট কি কাকে বলে? ডেটাবেসের কোনো টেবিলে যখন একটি মাত্র ফিল্ড বা কলাম দিয়ে রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় না, তখন একাধিক কলমের সাশ্রয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তখন তাকে কি বলে? কম্পোজিট কণিকা বলে। আজকে একটা এমসিকিউ আসছিল না, প্রাইমারি কি এবং ফরেন কি, ওই টাইপের অনেকটা। তারপর হচ্ছে ডেটা নিরাপত্তায় পাবলিক ও প্রাইভেটের ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। পাবলিক কি এবং প্রাইভেট কি, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন পদ্ধতি ব্যবহৃত হয়। ডেটা প্রেরণের সময় পাবলিক কি ব্যবহার করে এটা এনক্রিপ্ট করা যায় যা সবার কাছে উন্মুক্ত থাকে, কিন্তু প্রাইভেটে আসলে সেটা প্রাপকের কাছে সুরক্ষিত থাকে। ফলে ওখানে একটু ব্যাখ্যা আছে, ফলে তোমার হচ্ছে যে পাবলিকের তুলনায় প্রাইভেটটা হচ্ছে
ব্যবহার উপযোগী। টেবিল 1 আমরা একটু প্রিভিয়াসে যাই, এখানে বলছে টেবিল 1 তৈরি 103 আইডিধারী ছাত্রের সেকশন ডে তে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় এসকিউএল কমান্ড লিখতে বলছে, এবং হতে বলছে উদ্দীপকে প্রদত্ত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ সম্ভব। দেখো এখান থেকে কিন্তু আমার সিকিউ দিল এবং অনেক এমসিকিউ দিল আজকে। তো টেবিল 1 তৈরির সহজ কমান্ড, দেখো এখানে 103 আইডিধারী ছাত্রের সেকশন ডে তে পরিবর্তনের কমান্ড। তো তুমি এইভাবে কমান্ডটা দিবা, এবং এটা কিন্তু অল্টারনেটিভ একটা ওয়েও আছে। অল্টারনেটিভ ওটা তুমি দেখাও যে যদি টেবিল তৈরির পর এটা ইনসার্ট করে দেখাতে চাও, তবে কিন্তু ক্রিয়েট টেবিলের পর ইনসার্ট ইনটু ভ্যালুস এভাবে দিলেও হবে, এভাবেও তুমি কমান্ড যোগ করতে পারো। তবে যেহেতু প্রশ্নে শুধু বলছে টেবিল তৈরি ও আপডেট করতে বলছে, তাই উপরে সঠিক মানে এটাই আর কি অ্যাপ্রোপ্রিয়েট অনেকটা। ঠিক আছে, ঘ নম্বরে বলছে যে কোন ধরনের রিলেশনশিপ, এটা কিন্তু ওয়ান টু মেনি। আজকে আমরা যে এমসিকিউ সলভ করছিলাম ওটা কিন্তু 1 to 1 ছিল, এটা কিন্তু 1 to many। কেন মেনি, তুমি টেবিলটা অ্যানালাইসিস করলে দেখতে পাবা। এখানে স্টুডেন্ট আইডি মানে প্রাইমারি কি, কারণ এখানে একবারই ব্যবহৃত হয়েছে, একবারই ব্যবহৃত হলে সেটা কি প্রাইমারি কি, এবং এটি কি অদ্বিতীয়। আর ফরেন কি, ফরেন কি হচ্ছে যা টেবিল স্টুডেন্ট আইডিকে নির্দেশ করে, একই সাথে আইসিটি যুক্ত এবং টেবিল 1 এর সাথে একাধিক রেকর্ড। এই যে একাধিক রেকর্ড, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী যদি প্রথম টেবিলের একটি রেকর্ড দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত থাকে, তখন তাকে 1 to many বলে। আমরা যে আজকে এমসিকিউ সলভ করছি ওখানে কিন্তু 1 to 1 ছিল। আমি আমার হচ্ছে সলভে মানে ভিডিওতে ওখানে আমি 1 to many কখন হয় সেটাও দেখাই দিছিলাম। টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে 1 to many রিলেশনশিপ ব্যবস্থান করা যৌক্তিক ও সম্ভব। এটা ব্যাখ্যা করে দিলে আশা করি তোমার ফুল মার্কস তুমি পাবা। তো এই যে আমাদের চ্যানেল, এটা এআর একাডেমি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আশা করি বুঝাতে পারছি। সামনে থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোরও সলভ আসবে। তো আমি স্লাইডটা তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।